হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? যেরকমটা তোমরা থাম্বনেলে দেখেছো যে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট নিয়ে। পিএসসি বলো, এসএসসি বলো বা রেলওয়ে বলো বা পুলিশ বলো, আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে তোমাদের, তার প্রত্যেকটা নিরিখে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে প্রশ্ন আসে। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের প্রশ্ন তোমরা লগভগ সবকটা পরীক্ষাতেই কম বেশি দেখতে পাবে। তো আজকের ক্লাসে আমরা এই সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট থেকে পাবলিক সার্ভিস কমিশনের যে আপকামিং এক্সামগুলো রয়েছে তাতে আসতে পারে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ডিসকাস করব। সাইড বাই সাইড আমরা সরল সুদের বেসিক কনসেপ্টটাও শুরুতে একটু রিভাইজ করে নেব, ঠিক আছে? তো শুরুতেই আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরে নাও কোনো এক ব্যক্তি একটি ব্যাংকে গেলেন এবং সেই ব্যাংকে গিয়ে তিনি 5,000 টাকা জমা রাখলেন। 5,000 টাকা জমা রাখলেন। যে টাকাটা ব্যাংকে তিনি রাখলেন, এই টাকাটাকে বলা হয় আসল বা ক্যাপিটাল। কি বলা হয় এটাকে? আসল বা ক্যাপিটাল বা প্রিন্সিপাল। এটাকে আমরা পি দিয়ে লিখব, ঠিক আছে? ব্যাংক কি করবে? ব্যাংক তাকে এই টাকার উপরে সুদ দেবে। ধরে নাও ব্যাংক তাকে বলল যে আমরা আপনাকে বছরে 10% করে সুদ দেব। এই 10%টা কি? এই 10%টাকে বলা হয় সুদের হার। কি বলা হয় এটাকে? সুদের হার। অর্থাৎ প্রতি 100 টাকায় ব্যাংক বছরে যে টাকাটা সুদ দেয় সেটাকে বলা হয় সুদের হার। এটাকে আমরা আর দিয়ে লিখব, ঠিক আছে? এখন তাহলে 5,000 টাকা এক বছরে ওই ব্যক্তি কত টাকা সুদ পাবে কি করে বের করব? 5,000 টাকার 10%। তো আমরা বের করি 5,000 টাকার 10% কত টাকা হয়? 5,000 টাকার 10% কাটাকুটি করলে তুমি পাবে 500 টাকা হয়। এই 500 টাকাটা হচ্ছে 5,000 টাকার উপরে ওই ব্যক্তি এক বছরে যে টাকাটা সুদ পেয়েছিল। এটাকে বলা হয় সুদ বা ইন্টারেস্ট। ওকে? আচ্ছা, ওই ব্যক্তি যদি 5,000 টাকার বদলে 10,000 টাকা রাখতো, তাহলে এইটা যে সুদটা পেতাম 10,000 টাকার 10% হতো, অর্থাৎ সুদটাও বেশি টাকা পেত। অর্থাৎ আমরা শিখলাম আসল পি যত বেশি হবে সরল সুদের পরিমাণটাও তত বেশি হবে, তাই না? 2 নম্বর, যদি ব্যাংক তাকে 10% হারে সুদ না দিয়ে 20% হারে সুদ দিত, তাহলেও লোকটা বেশি সুদ পেত। অর্থাৎ সুদের হার যত বাড়বে লোকটার প্রাপ্ত সুদের পরিমাণ তত বাড়বে, তাই না? তার মানে আমরা শিখলাম আমরা শিখলাম সুদের হার, আর এটা যত বাড়বে প্রাপ্ত সুদের পরিমাণও তত বাড়বে, তাই না? এখন দেখো লাস্ট আর একটা জিনিস, যদি এই ব্যক্তি 1 বছরের বদলে 2 বছরের জন্য টাকাটা রাখে, তাহলে দ্বিতীয় বছরও ব্যাংক তাকে এই 5,000 টাকার উপরে আবার সুদ দেবে 10% করে। 5,000 টাকার উপরে 10% হারে সে কত টাকা সুদ পাবে? দ্বিতীয় বছরে আবার 500 টাকা সে সুদ পাবে, তাই না? একই না? যদি ওই ব্যক্তি 2 বছরের জায়গায় 3 বছর রাখে, আরও 1 বছরের জন্য রাখে, আবার 500 টাকার উপরে 10% সুদ পাবে। 5,000 টাকার উপরে 10% সুদ পাবে। তো আমরা দেখছি যত বেশি সময়ের জন্য টাকাটাকে রাখবে সুদের পরিমাণটাও তত বাড়ে। সুতরাং আমরা শিখলাম টি যত বাড়ে, অর্থাৎ সময় টি যত বাড়বে সরল সুদের পরিমাণটাও তত বাড়বে, সুদের পরিমাণটা তত বাড়বে। তার মানে কোনো একটা টাকা ব্যাংকে রাখলে আমরা কত টাকা সুদ পাবো সেটা কী কী বিষয়ের উপর নির্ভর করে? সেটা নির্ভর করে তুমি কত টাকা রাখছো, আসল কত সময়ের জন্য রাখছো, এবং ব্যাংক কত হারে তোমাকে সুদ দিচ্ছে। এই 3টে জিনিসের কোনো একটা যতটা বাড়বে, যে কোনোটা যতটা বাড়বে তোমাদের প্রাপ্ত সুদের পরিমাণটাও ততটা বাড়বে। তাহলে এই ব্যক্তি এখান থেকে কত টাকা সুদ পেল? প্রথম বছরে 500 টাকা, দ্বিতীয় বছরে 500 টাকা, তৃতীয় বছরে 500 টাকা। 3 বছর মিলিয়ে কত পেল? 3 বছর মিলিয়ে এই ব্যক্তি পেল 500 যোগ 500 যোগ 500 সমান 1,500 টাকা। এই যে টাকাটা সুদ পেল এটাকেই বলা হয় সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, ঠিক আছে? এটাকেই বলা হয় সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এবং এই সিম্পল ইন্টারেস্টকে এইভাবে ক্যালকুলেশন না করে একবারে কি করে ক্যালকুলেশন করে? আমরা একটু আগে শিখলাম সিম্পল ইন্টারেস্ট কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আসলের উপর নির্ভর করে, সুদের হারের উপর নির্ভর করে এবং সময়ের উপর নির্ভর করে। তাই সরল সুদকে সহজে ক্যালকুলেশন করার ফর্মুলাটা হচ্ছে আসল পি গুণ কত সময়ের জন্য রাখা হচ্ছে সময়টি, এবং ব্যাংক কত হারে সুদ দিচ্ছে সেই পার্সেন্টেজটা। পি গুণ টি গুণ আর পার্সেন্টেজ। তোমরা এক কাজ করতে পারো, এই পার্সেন্টেজটাকে এখানে না লিখে এই পার্সেন্টেজটাকে তুলে দিয়ে এখানে 100 লিখেও করতে পারো, এইভাবে অনেক বইতে দেওয়া আছে।
তাহলে আমরা শিখলাম সরল সুদের ফর্মুলা SI = PTR/100। ঠিক আছে, তো এই হচ্ছে এই ফর্মুলার উপর বেস করে সরল সুদের অঙ্কগুলো করা হয়। আমরা আর দেরি না করে চলে আসি আমাদের প্রশ্নগুলো সলভ করতে শুরু করে দিই। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কে চলে আসি। প্রথম অঙ্ক বলছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত টাকা। ঠিক আছে, এটা ক্লার্কশিপ 2019-এ আসা প্রশ্ন, যেখানে তোমাকে কোনো একটা ব্যাংকে 500 টাকা রেখেছে এবং তার 6 বছরের সুদ জানতে চাইছে। কত পার্সেন্ট করে ব্যাংক সুদ দিচ্ছে? ব্যাংক তোমাকে 5% বার্ষিক হারে সরল সুদ দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই প্রশ্নটার থেকে আমরা বুঝতে পারছি যে এই যে 500টা কি, 500টা হচ্ছে আমার প্রিন্সিপাল বা আসল, যে টাকাটাকে ব্যাংকে রাখা হয়েছে। 6 বছর কি, 6 বছর হচ্ছে যে সময়ের জন্য রাখা হয়েছে, অর্থাৎ সময় টি। আর এই 5% কি, এই 5% হচ্ছে ব্যাংক যে হারে সুদ দেয়, দ্যাট ইজ আর, তাই না? তাহলে আমরা কিভাবে বের করব যে কত টাকা সুদ পাবে? আমরা লিখব সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট SI = কীভাবে বের করব? ফর্মুলা আমাদের মনে আছে, P × T × R/100। এবং এই প্রশ্নে P কত? P হচ্ছে আমাদের 500 টাকা। কত সময়ের জন্য রেখেছে? রেখেছে 6 বছরের জন্য, তাহলে T এর জায়গায় বসাবো 6। R% অর্থাৎ 5 বছরের জন্য রেখেছে, এখানে বসাবো 5, নিচে 100। এটা কেটে গেলে এগুলো আমাদের গুণ করতে হবে। 5 × 5 = 25, 6 × 25 = 150 টাকা। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে 150 টাকা। 6 বছরের সুদ কত টাকা পাবে? 6 বছরের সুদ পাবে 150 টাকা। আশা করি বুঝতেই পেরেছো। ক্লার্কশিপ 2019-এ এসেছিল, সিম্পল একখানা প্রশ্ন, যে কেউ তোমরা পারবে এই প্রশ্নটা সমাধান করতে। আমরা চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে। ঠিক আছে, দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে। 2 নম্বর প্রশ্ন বলছে 1550 টাকার 2 বছরের সরল সুদের পরিমাণ 1450 টাকার ওই একই সময়ের জন্য সরল সুদের থেকে 20 টাকা বেশি হয়, সুদের হার কত তোমার কাছে জানতে চেয়েছে। অর্থাৎ প্রশ্নটা বলছে, এই প্রশ্নে দুখানা আসল বলে দিয়েছে। একটা হচ্ছে 1550 টাকা আর একটা হচ্ছে 1450 টাকা। এই দুটো টাকাকেই 2 বছরের জন্য সরল সুদে খাটানো হয়েছে এবং একই সুদের হারে। দুটোই 2 বছরের জন্য কেটেছে, দুটোই একই সুদের হারে কেটেছে এবং একই সময়ের জন্য। খালি প্রথম আসলটা একটু বেশি, দ্বিতীয় আসলের পরিমাণটা একটু কম। যেহেতু প্রথমটা বেশি, তাই প্রথম আসলটাতে 20 টাকা বেশি সুদ পাওয়া গেছে। আমাদের কাছে জানতে চেয়েছে যে তাহলে সুদের হার কত। এখন এই প্রশ্নটা আমরা কিভাবে করব? যেহেতু দুখানা আসল বলে দিয়েছে এই প্রশ্নে, আমরা দেখব এই টাকাটাতে 2 বছরের জন্য কত টাকা সুদ পাওয়া যায়, তারপর আমরা দেখব এই টাকাটাতে 2 বছরের জন্য কত টাকা সুদ পাওয়া যায়। দুটোকে বিয়োগ করব এবং সেই বিয়োগফলটা কার সঙ্গে সমান হওয়া উচিত? 20 টাকা বেশি প্রথমটার সুদ দ্বিতীয়টার থেকে, তার মানে 20 টাকার সঙ্গে সমান হওয়া উচিত, তাই না? তো আমরা এটাকে এইভাবে করি। প্রথমটার ক্ষেত্রে দেখো যে সুদটা পাওয়া যায়, প্রথমটার ক্ষেত্রে যে সুদ পাওয়া যায় সেই টাকাটাকে আমরা লিখলাম SI, সিম্পল ইন্টারেস্ট 1, ওকে, সরল সুদ 1। অর্থাৎ প্রথমটার থেকে কত টাকা সুদ পাওয়া যায় সেটা একটু দেখি। 1550 টাকা খাটানো হয়েছে, এটা হলো P। কত সময়ের জন্য খাটানো হয়েছে? 2 বছরের জন্য খাটানো হয়েছে, সময়ের জায়গায় লিখলাম 2। এবং কত পার্সেন্ট হারে খাটানো হয়েছে বলে দেয়নি, তাই আমরা এটাকে R হিসেবেই লিখে রেখে দিলাম। নিচে 100 দিয়ে ভাগ করি। 100 দিয়ে ভাগ করলে 0 0 কেটে গেল, 5 × 2 = 10, 5 × 3 = 15, 5 × 1 = 5, 2 2 কেটে গেল, 31 আর টাকা। এটা কি? এটা হচ্ছে প্রথম টাকার উপরে, প্রথম আসলটার উপরে যে টাকাটা সুদ পাওয়া গেছে সেটা। একইভাবে আমরা বের করি যে 1450 টাকার উপরে তাহলে কত টাকা সুদ পাওয়া গেল। সেটাকে লিখলাম এইভাবে SI 2, সরল সুদ 2। এটাতে কত টাকা সুদ পাওয়া গেছে আমরা একটু দেখি। এটাতে টাকা খাটানো হয়েছে 1450 টাকা, তার মানে P হলো 1450 টাকা। T কত সময়ের জন্য খাটানো হয়েছে? 2 বছরের জন্যই খাটানো হয়েছে এটাকে, তাহলে T এর জায়গায় লিখলাম 2। এবং কত সুদের হারে খাটানো হয়েছে সেটা আমরা জানি না, তাই R এর জায়গায় আরকেই লিখে রাখলাম, কোনো মান বসালাম না। এবার আমরা যদি কাটাকুটি করি, এখান থেকে 5 × 2 = 10, 5 × 9 = 45, 5 × 2 = 10, আমরা পেলাম 29R। এখন এই যে টাকাটা তুমি পেয়েছো 31R, এটা হচ্ছে প্রথম টাকাটার উপর যে টাকাটা সরল সুদ পাওয়া গেছে। আর এটা যেটা পেলে 29R, এটা হচ্ছে দ্বিতীয় টাকাটার উপর যে টাকাটা সরল সুদ পাওয়া গেছে। কোনটা বেশি? প্রশ্নে বলে দিয়েছে এই যে প্রথমটা সে বেশি, দ্বিতীয়টার থেকে বেশি।
দ্বিতীয়টার থেকে প্রথমটা কত টাকা বেশি? 20 টাকা বেশি, তাই না? তাহলে আমরা লিখতেই পারি যে এই 31R বিয়োগ 29R সমান সমান 20। 31R বিয়োগ 29R সমান সমান কার সঙ্গে সমান? 20 টাকার সঙ্গে সমান। এই দুটোকে বিয়োগ করলে দাঁড়ায় 30 31 2R সমান সমান 20, বা R সমান সমান 2 দিয়ে 20কে ভাগ করলে হয় 10। অর্থাৎ সুদের হার যেটা জানতে চেয়েছিল সেটা কত হবে? 10% হবে। ঠিক আছে, ওই ব্যক্তি কত সুদের হারে টাকা রেখেছিল? 10% সুদের হারে টাকা রেখেছিল। এটাই উত্তর, এইভাবেই করতে হবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কটা। চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। চলো দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্ন বলছে যে কিছু টাকা 20 বছরে সুদে আসলে মূলধনের 4 গুণ হয়, তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে সুদের হার কত। কিছু টাকা, সেটা কত টাকা বলে দেয়নি, সেই টাকাটা 20 বছরে সুদে আসলে মূলধনের 4 গুণ টাকা হয়ে যায়। মূলধনের 4 গুণ টাকা হয়ে যায়, তাহলে সুদের হার কত জানতে চেয়েছে। ঠিক আছে, কত বছরে হয়েছে? এটা 20 বছরে হয়েছে। আমাদের বের করতে হবে যে সুদের হার কত। ঠিক আছে, এখন এই ধরনের অঙ্কগুলো কী করে করবে? খুব ইম্পর্টেন্ট। আমরা ধরে নিই যে আসল পি 100 টাকা, বলে দেয়নি আসল, তাই আমরা ধরে নিলাম আসল পি 100 টাকা। আচ্ছা, সুদ আসল তাহলে কত হবে? সুদ আসল মাথায় রাখবে, সুদ আসলকে ইংরাজিতে বলা হয় অ্যামাউন্ট এবং তাকে এ দিয়ে লেখে। সুদ আসল হবে, বলে দিয়েছে প্রশ্নে, যে আসল টাকার 4 গুণ টাকা হয়ে যাবে, অর্থাৎ 400 টাকা হয়ে যাবে সুদে আসলে এই টাকাটা। কত বছর পর? 20 বছর পর। তার মানে সময়টি হলো 20 বছর। জানতে চেয়েছে তোমার কাছে সুদের হার কত টাকা, আর ইকুয়াল টু কত টাকা, তাই না? তাহলে আমরা কি করে করব? আমরা জানি যে আসল প্লাস সুদ, এই দুটো মিলে হয় সুদ আসল, তাই তো? এই দুটো মিলে হয় সুদ আসল, রাইট? চলো নর্মালভাবেই লিখি, আসল প্লাস সুদ, এই দুটো মিলে হয় সুদ আসল। এখন আমাদের আসল কত টাকা? আসল হচ্ছে আমাদের 100 টাকা। সুদ কত টাকা? সুদ বের করতে হয় ফর্মুলার সাহায্যে, PTR/100। তো আসল পি 100 টাকা গুণ কত বছরের জন্য রাখা হয়েছে? 20 বছরের জন্য। কত সুদের হারে? R% সুদের হারে, সেটাকে লিখলাম নিচে 100। আর এই টাকাটাই সুদে আসলে কত টাকা হয়েছে? সুদে আসলে এই টাকাটা হয়েছে আসলের 4 গুণ, মানে 400 টাকা। তাহলে এখানে লিখলাম 400 টাকা। এখন দেখো এই 100 কেটে গেল, এখানে আমাদের পড়ে থাকলো 100 যোগ 20R সমান সমান 400, বা 20R এই 100 যদি ওই পাশে চলে যায় 400 থেকে বিয়োগ হয়ে যাবে, 400 থেকে 100 বাদ গেলে হয়ে যাবে 300। এটা এখানে পড়ে থাকলো। পরের লাইনে আমরা আরকে এইখানে রেখে 20কেও ওই পাশে পাঠিয়ে দিলাম। 20 আরের সাথে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ অবস্থায় চলে যাবে, চলে গেল, 0 0 কেটে গেল, 2 দিয়ে 30কে কাটলে 15। অর্থাৎ আমরা পেলাম আর এর ভ্যালু কত পেলাম? আমরা পেলাম 15%। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ব্যাংকে 20 বছরে কিছু টাকা রাখে এবং সেই টাকাটা 20 বছরে যদি সুদে আসলে আসলের 4 গুণ হয়ে যায়, যা টাকা রেখেছি সেই টাকাটা 4 গুণ হয়ে যাচ্ছে। 100 টাকা রাখলে 20 বছর পরে 400 টাকা হয়ে যাচ্ছে। তাহলে জানতে চেয়েছে সুদের হার কত। সরি, এটা সময় টি বছর, 20 বছর হবে। 20 বছর পরে এই টাকাটা আসলের 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে সুদের হার কত হবে? সুদের হার হবে তখন 15%। আশা করি বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে। চলে আসি আমরা পরের অঙ্কে। চলো দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলছে। 4 নম্বর প্রশ্নটা বলছে যে কিছু টাকার 5 বছরে প্রাপ্ত সুদের পরিমাণ, অর্থাৎ 5 বছরে যে টাকাটা সুদ পেয়েছে কিছু টাকার উপরে, সেটা আসলের অর্ধেক, মানে তুমি যা টাকা রেখেছিলে তার অর্ধেক টাকা সুদ পেয়েছো। জানতে চেয়েছে সুদের হার কত টাকা। প্রশ্নটা বোঝা গেছে? প্রশ্নটা এটাই বলছে যে ধরো তুমি টাকা রেখেছিলে 100 টাকা, অর্থাৎ তোমার আসল কত? আসল 100 টাকা। কত বছরের জন্য রেখেছো? 5 বছরের জন্য রেখেছো, অর্থাৎ সময় হচ্ছে তোমার 5 বছর। খুব ভালো কথা।
সুদের হারটা তো তোমাকে বলে দেয়নি, এটা বের করতে বলেছে, কিন্তু যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে তুমি যা টাকা রেখেছিলে সেই টাকার অর্ধেক টাকা সুদ পেয়েছো। অর্থাৎ সরল সুদ কত? সরল সুদ হচ্ছে 100 টাকার অর্ধেক, মানে 50 টাকা তুমি সুদ পেয়েছিলে। তাহলে এই সুদের হারটা কত তোমার কাছে সেটা জানতে চেয়েছে, তোমাকে বলেছে এই সুদের হারটুকু বের করতে। তো আমরা এটা কিভাবে করব? খুব সহজ। আমরা ফর্মুলা জানি যে সুদের হার বা সিম্পল ইন্টারেস্ট এসআই ইকুয়াল টু পি গুণ টি গুণ আর বাই 100, তাই না? এইভাবে বের করতে হয়। এখন সরল সুদ কত টাকা পেয়েছে? 50 টাকা। তো এসআই এর জায়গায় আমরা বসালাম 50। আসল কত টাকা ছিল? আসল ছিল 100 টাকা। তাহলে পি এর জায়গায় বসাও 100। কত বছরের জন্য? 5 বছরের জন্য। টি এর জায়গায় বসাও 5, আর তো তোমাকে বের করতেই হবে। নিচে 100 থাকলো, 100 কেটে গেলে এই সাইডে পড়ে থাকলো 50, এই সাইডে পড়ে থাকলো 5R। আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে 5Rকে লিখলাম এই পাশে আর 50কে লিখলাম ওই পাশে, বা পরের লাইনে আরটাকে যদি শুধু রেখে দিই 5 দিয়ে এই 50কে ভাগ করে যেতে হবে, অর্থাৎ 5 চলে আসবে 50-এর নিচে। কাটাকুটি করলে কত হবে? 5 10 50। তো আমরা পেলাম আর ইকুয়াল টু 10%, অর্থাৎ সুদের হার কত? 10%। মানে 10% সুদের হারে যদি কিছু টাকা 5 বছরের জন্য রাখা হয় তাহলে 5 বছরে যে সুদটা পাওয়া যাবে সেটা হবে আসলের অর্ধেক। বোঝা গেছে এই অঙ্কটা? এটাই উত্তর। চলে আসি আমরা নেক্সট অঙ্কে, পরবর্তী প্রশ্নে। চলে আসি পরবর্তী প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, যে কোনো মূলধন 3 বছরে সুদে মূলে মানে সুদে আসলে একই ব্যাপার, সুদে মূলে 500 টাকা হয়ে গেল। কিছু টাকা রেখেছিল যেটা কিনা 3 বছর পর সুদ আর আসল মিলিয়ে 500 টাকা হয়ে গেল, এবং ওই টাকাটাই 5 বছর পরে সুদে মূলে 540 টাকা হলো। তোমরা আগেই শিখেছো যে যত বেশি সময়ের জন্য ব্যাংকে টাকা রাখা হবে তত তার সুদের পরিমাণটা বাড়তে থাকবে। সুদের পরিমাণ বাড়লে এটা খুব অবভিয়াস যে সুদ আসলটাও বাড়তে থাকবে। তাই যে টাকাটা 3 বছরে হয়েছিল 500 টাকা সুদে আসলে, সেই টাকাটাই 5 বছরে সুদে আসলে কত টাকা হলো? 540 টাকা। আমাদের কাছে জানতে চেয়েছে যে বার্ষিক সুদের হার কত, অর্থাৎ আর কত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, এটা ক্লাসশিপ 2019-এ আসা প্রশ্ন। চলো আমরা অঙ্কটাকে সহজভাবে কি করে সমাধান করব দেখি। তো শুরুতেই আমরা যেটা বলেছি এখানে সেটা লিখি যে 3 বছরের সুদ আসল হচ্ছে 500 টাকা। অর্থাৎ প্রথমে যেটা বলেছে যে আসল প্লাস, এবং আসল প্লাস 5 বছরের সুদ কত টাকা বলেছে? 540 টাকা। আমরা এটাকে উপরে লিখি, আসল প্লাস 5 বছরের সুদ কত টাকা বলে দিয়েছে? 540 টাকা। ঠিক, আবার বলে দিয়েছে আসল প্লাস 5 বছরের সুদ, তো বলে দিয়েছে যেমন আসল প্লাস 3 বছরের সুদ কত টাকা বলে দিয়েছে। দেখো আসল প্লাস 3 বছরের সুদ হচ্ছে 500 টাকা, কারণ প্রশ্নেই বলে দিয়েছে 3 বছর পর সুদে আসলে 500 টাকা হয়, মানে আসল আর 3 বছরের সুদ মিলিয়ে হয় 500 টাকা। তো এই দুটোকে যদি আমরা বিয়োগ করি আমরা দেখব আসল আসল কেটে যাবে। 5 বছরের সুদ থেকে 3 বছরের সুদ বাদ দিলে পড়ে থাকবে 2 বছরের সুদ। 2 বছরের সুদ কত টাকা? 540 থেকে 500 টাকা বাদ দিলে পড়ে থাকে 40 টাকা। 540 থেকে 500 টাকা বাদ দিলে পড়ে থাকে 40 টাকা। এটা কত দিনের সুদ? এটা 2 বছরের সুদ। 2 বছরের সুদ যদি 40 টাকা হয়, আমাকে বলো 1 বছরের সুদ কত টাকা হবে? এর অর্ধেক টাকা হবে, অর্থাৎ 20 টাকা। ঠিক, আচ্ছা 1 বছরের সুদ যদি 20 টাকা হয়, 3 বছরের সুদ কত টাকা হবে? 3 বছরের সুদ হবে 20 গুণ 3, প্রত্যেক বছর 20 টাকা করে সুদ পেলে 3 বছরের সুদ পাবে 60 টাকা। এখানে কিন্তু উত্তর নয়, এটা আমরা বের করলাম 3 বছরে কত টাকা সুদ পাবে। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে দাদা হঠাৎ করে তুমি 3 বছরের সুদ কেন বের করতে গেলে? দেখো প্রথম লাইনে আমাদের অঙ্কে বলে দিয়েছিল 3 বছরের সুদ আসল কত টাকা। কত টাকা ছিল 3 বছরের সুদ আসল? 500 টাকা। আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে, আমরা একবারে সুদের হারের কাছে পৌঁছতে পারবো না, তার আগে আমাদের আসলও জানতে হবে, কারণ আমরা এই প্রশ্নে কিন্তু আসলও বলে দেয়নি, সুদের হারও বলে দেয়নি, শুধু সুদ আসলটুকু বলে দিয়েছে, তাই না? তাই আমরা প্রথমে চেষ্টা করব আসল জানার,
একবার যখন আমরা আসলটা জানতে পেরে যাব যে কত টাকা রেখেছিল আসল, অর্থাৎ ক্যাপিটাল কত বা মূলধন কত, সেখান থেকে সুদের হার বের করা কিন্তু আমাদের পক্ষে খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে আসল বের করার। এখন আসল কি করে বের করব? আমরা 3 বছরের সুদ জানতে পারলাম 60 টাকা, 3 বছরের সুদাসল জানতে পারলাম 500 টাকা, প্রশ্নেই বলে দিয়েছে। তো আমরা এক কাজ করি, 3 বছরের সুদাসল থেকে 3 বছরের সুদটাকে বাদ দিয়ে দিই, তাই না? তাহলে আমরা লিখব এইভাবে যে আসল সমান সমান আসল কত টাকা হবে? আসল হবে 3 বছরের সুদাসল থেকে 3 বছরের সুদ বাদ দিতে হবে। 3 বছরের সুদাসল হচ্ছে 500 টাকা, তার থেকে যদি 60 টাকা বাদ দিয়ে দিই, সুদটুকুকে বাদ দিয়ে দিই, সুদাসল থেকে সুদ বাদ দিলে আসল পড়ে থাকবে। আসলটা কত আসবে এখান থেকে? 440 টাকা। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের প্রশ্নের পি, আসল, প্রিন্সিপাল বা ক্যাপিটাল যাকে বলে। তো আমরা পি জানতে পেরে গেলাম, আসল পি জানতে পেরে গেছি। সেটা কত? সেটা হচ্ছে 440 টাকা। এখন যদি আমরা আসল জানতে পেরে যাই তাহলে সুদের হার কি করে বের করব? খুব সহজ, এক কাজ করি, আমরা তো জানি 3 বছরের সুদ আসল কত টাকা সেটাও জানি, 3 বছরের সুদ কত টাকা সেটাও জানি। তো ওটাকেই কাজে লাগাই। আমরা জানি যে পিটিআর এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100, তাই না? এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100। তো 3 বছরের যদি এখানে নিয়মটা 3 বছরের শর্তটা এখানে খাটাই, 3 বছরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সরল সুদ কত টাকা পেয়েছিল 3 বছরের? 60 টাকা। তো সরল সুদ এসআইয়ের জায়গায় 60 টাকা বসাও। পি কত টাকা? পি মানে হচ্ছে আসল, যেটা হচ্ছে 440 টাকা। 440 টাকা টি বছর, টি বছর মানে কত বছর? 3 বছর। এবং সুদের হার 8টাকে অজানা, তাই ওটাকে রেখে দিলাম, নিচে থাকলো 100। ঠিক আছে, 0 0 কাটলো, 2 দিয়ে 22, 2 দিয়ে এটাকে 5। পরের লাইনে আমরা কি করলাম? পরের লাইনে 8টাকে রেখে বাকিদেরকে উল্টো দিকে পাঠিয়ে দিলাম, যে 60 গুণ 5, নিচে চলে আসলো এই 22 আর 3। ঠিক আছে, আমরা পেলাম 3 দিয়ে এটাকে কাটলে হবে 3 20 60, ওকে। 2 দিয়ে 10, 2 দিয়ে 11, অ্যান্সার আসলো 5 10 50 বাই নিচে 11, এত পার্সেন্ট। অর্থাৎ সুদের হার কত টাকা ছিল? সুদের হার কত পার্সেন্ট ছিল? সুদের হার ছিল 50/11%। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে করলাম অঙ্কটা। খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যে যখন যখন তোমাকে এরকম 3 বছরের সুদাসল 5 বছরের সুদাসল বলে দেবে, তোমরা দুটোকে বিয়োগ করে আগে প্রত্যেক বছরের সুদ বের করে নেবে। প্রত্যেক বছরের সুদ বের করা হয়ে গেল, সেখান থেকে আমরা এই যে কোনো একটা বছরের সুদ বের করে নিয়ে সুদাসল থেকে সেটাকে বিয়োগ করবে, করে আসলটাকে বের করবে। তো আমি কি করেছি দেখো, 5 বছরের সুদাসল এবং 3 বছরের সুদাসলকে বিয়োগ করেছি। এতে আমার 2 বছরের সুদ বেরিয়ে গেছে। কেন? আসল বাদ চলে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে। যখন তুমি সুদাসল বিয়োগ সুদাসল করছো, আসলটা বিয়োগ হয়ে যাচ্ছে। 2 বছরের সুদ পাওয়া গেল 40 টাকা। এই 2 বছরের সুদ যদি 40 টাকা হয়, 1 বছরের কত, 3 বছরের কত বের করলাম। আমি কি জানতে পারলাম? আমি 3 বছরের সুদ আমার জানা হয়ে গেল। এখন 3 বছরের সুদ আসল তো আমাকে প্রশ্নেই বলে দিয়েছে, 3 বছরের সুদও জানতে পারলাম। 3 বছরের সুদ আসল থেকে যদি 3 বছরের সুদ বিয়োগ করি, তাহলে আমি পাবো আসল, যেটা এখানে করেছি। আসল কত? 440 টাকা। পি জানা হয়ে গেল, তাই না? পি যখন জানা হয়ে গেল আমার, তখন আমি কি করলাম? এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100 ফর্মুলাটা ইউজ করলাম 3 বছরের জন্য। 3 বছরের জন্য এসআই বা সরল সুদ কত? এই যে তুমি একটু আগে বের করেছিলে 60 টাকা, বসিয়ে দাও। পি কত? 440 টাকা। সময় কত? 3 বছর। আর তোমাকে বের করতে হবে, 8টাকে রেখে দাও, কাটাকুটি করো, দেখো আর এর মান পেয়ে গেলে তুমি 50/11%। এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি প্রশ্নটা বোঝা গেছে তোমাদের প্রত্যেকের, সকলের। চলে আসি আজকের আমাদের ক্লাসের শেষ প্রশ্নে, যেখানে বলেছে যে নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা যদি 12 বছর 6 মাসের জন্য রাখা হয়, 12 বছর 6 মাসের জন্য রাখা হয়, তাহলে ওই টাকাটা দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, আর জানতে চেয়েছে ওই টাকাটাকে কত বছরের জন্য রাখলে 3 গুণ হয়ে যাবে। এই হচ্ছে প্রশ্ন। 12 বছর 6 মাসে যে টাকাটা দ্বিগুণ হয়ে যায়, কত বছরে সেই টাকাটা 3 গুণ হয়ে যাবে। এটা WBCS মেন্স 2015-তে এসেছিল। এই অঙ্কটাকে তোমরা যদি জেনারেল নিয়মে করতে যাও, তাহলে তোমাদের কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে, সময় লাগবে। আমরা দেখি কিভাবে এই অঙ্কটাকে সহজে করা যায়। হ্যাঁ, শুনে নাও তাহলে। আচ্ছা, এক্ষেত্রে আসল কত টাকা বলে দেয়নি, তো আমরা ধরে নিই আসল হলো পি সমান 100 টাকা ধরে নিলাম। ঠিক আছে, আসল পি কত টাকা? 100 টাকা। সুদের হার কত টাকা?
সুদের হার সেটাও বলে দেয়নি, সুদের হারটাকে আমরা ধরে নিলাম R%। এইবার দেখো এই যে আসল এবং সুদের হার এরা দুজন চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ কে হচ্ছে? চেঞ্জ হচ্ছে সময়। কখনো ওই টাকাটাকে 12 বছর 6 মাসের জন্য রাখলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, জানতে চেয়েছে যে কত বছর রাখলে তাহলে টাকাটা 3 গুণ হয়ে যাবে। তো এই আসল এবং সুদের হার ফিক্সড, প্রথম ক্ষেত্রে টাকাটাকে রাখা হচ্ছে যে সময়ের জন্য, সেই সময়টাকে প্রথম ক্ষেত্রে টাকাটাকে রাখা হচ্ছে সাপোজ T1 সময়ের জন্য, অর্থাৎ প্রথম ক্ষেত্রে সময় যদি T1 হয়, সময় যখন T1 অর্থাৎ 12 বছর 6 মাস, 12 বছর 6 মাস, তখন সুদাসল কত টাকা হচ্ছে? টাকাটা হচ্ছে সুদে আসলে, তখন সুদাসল দাঁড়াচ্ছে আসলের দ্বিগুণ অর্থাৎ 200 টাকা প্রথম ক্ষেত্রে, যখন টাকাটাকে 12 বছর 6 মাসের জন্য রাখা হচ্ছে। ঠিক আছে, সুদাসল যদি 200 টাকা হয়ে যায় তখন সুদ কত টাকা পেয়েছিল তাহলে? তখন সুদ পেয়েছিল 200 টাকা। 100 টাকার থেকে 100 টাকাকে বাদ দিতে হবে, সুদাসল থেকে আসলকে বাদ দিলাম, অর্থাৎ প্রথম ক্ষেত্রে সুদ পেয়েছিল 100 টাকা। এইবার কি করছে ওই ব্যক্তি এই টাকাটাকে কিছু বছরের জন্য রাখছে, রাখার ফলে সে সুদ পেয়েছে কত টাকা? সুদে আসলে পেয়েছে কত টাকা? সুদ আসলে পেয়েছে সেই ব্যক্তি 3 গুণ টাকা। কত বছরে সেটা জানতে চেয়েছে তোমার কাছে। 3 গুণ টাকা মানে আসলের 3 গুণ টাকা হচ্ছে 300 টাকা, তাই না? আসলের 3 গুণ টাকা যদি 300 টাকা হয়, সুদ তাহলে কত টাকা পেয়েছে ওই ব্যক্তি? সুদ পেয়েছে 300 থেকে আমরা বাদ দিলাম আসলকে বাদ দিলে হবে 200 টাকা। এই টাকাটা হচ্ছে সুদ, তাই না? আচ্ছা, তাহলে জানতে চেয়েছে টাকাটাকে কত সময়ের জন্য রেখেছিল, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে সময়ের জন্য রেখেছিল সেটা যদি T2 ধরে নিই, সেই সময়টা কত তোমার কাছে জানতে চেয়েছে। আশা করি বোঝা গেছে প্রশ্নটা এই অবধি, যে প্রথম ক্ষেত্রে যদি এই টাকাটাকে 12 বছর 6 মাসের জন্য রাখে তাহলে সুদে আসলে হয় 200 টাকা, অর্থাৎ আসলের ডাবল। প্রথম ক্ষেত্রে টাকাটা সুদে আসলের ডাবল হয়ে গেছে, 100 টাকার ডাবল 200 টাকা, সুদ পাওয়া গেছে এত টাকা। দ্বিতীয় ক্ষেত্রে টাকাটাকে কত বছরের জন্য রাখলে, এটা তোমার কাছে জানতে চেয়েছে, কত বছরের জন্য রাখলে 3 গুণ হবে, অর্থাৎ আসল 100 টাকা হলে সুদাসল 300 টাকা হবে। আমরা দেখলাম কি, সুদাসল যখন 300 টাকা তখন সুদ কত টাকা? 200 টাকা। এই যে প্রথম ক্ষেত্রের সুদ এবং দ্বিতীয় ক্ষেত্রের সুদ, এদের আমরা যদি অনুপাত বের করি, অনুপাতটা কত হবে? প্রথম ক্ষেত্রের সুদ এবং দ্বিতীয় ক্ষেত্রের সুদ, এদের অনুপাত বের করলাম। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে সুদ হচ্ছে 100 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে 200 টাকা। অনুপাত যদি বের করি, কাটাকুটি করলে 1:2, অর্থাৎ প্রথম সুদ এবং দ্বিতীয় সুদের অনুপাত কত? 1:2, তাই না? মাথায় রাখবে, সরল সুদের অঙ্কের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রের সুদ এবং দ্বিতীয় ক্ষেত্রের সুদের যা অনুপাত হবে, প্রথম ক্ষেত্রের সময় এবং দ্বিতীয় ক্ষেত্রের সময়েরও ওই একই অনুপাত হবে। অর্থাৎ এই যে প্রথম সুদ এবং দ্বিতীয় সুদের অনুপাত আসলো, এটাই কিন্তু সময়েরও অনুপাত, অর্থাৎ T1 এবং T2-র অনুপাত কত? T1 এবং T2-র অনুপাত হচ্ছে 1:2। তাহলে T1:T2 যদি 1:2 হয়, আমরা বুঝতে পারছি যে T2 অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রের সময়টা প্রথম ক্ষেত্রের সময়ের দ্বিগুণ, দ্বিতীয় ক্ষেত্রের সময়টা প্রথম ক্ষেত্রের সময়ের দ্বিগুণ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের সময়টা কত, কী করে বের করব? T2 = এই যে 12 বছর 6 মাস, একে 2 দিয়ে গুণ করব। 12 বছর 6 মাসকে আমরা 2 দিয়ে গুণ করব। 12 বছর 6 মাসকে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 1 বছর, আর 12 বছরকে 2 দিয়ে গুণ করলে 24 বছর, অর্থাৎ 25 বছর আসবে আমাদের অ্যান্সার। টাকাটা 25 বছরে 3 গুণ হয়ে যাবে। বোঝা গেছে? যদি কেউ না বুঝতে পারো এই প্রশ্নটা এইভাবে, তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে এটাকে ভেঙে নর্মাল নিয়মে করিয়ে দেবো। ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা প্রত্যেকে সবকটা অঙ্ক বুঝতে পেরেছো। এছাড়া যদি তোমাদের আর কোনো ডাউট থেকে থাকে, তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি সেগুলোকে সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।